একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরেছে দেখে আশেপাশের কিছু লোক তাদের কাছে এগিয়ে আসলো। তারপর লোকগুলোর মধ্যে একজন বলে উঠলো, কি ভাই, মেয়ে দেখলে কি মাথায় কাজ করে না? রাজীব লোকটির কথা শুনে বোকা বনে গেল। তারপর মনে মনে বলল, যাক বাবা, আমার বউকে আমি জড়িয়ে ধরছি, এতে মাথা নষ্ট হওয়ার কি আছে। এদিকে কিছু লোক রাজীবের উত্তর নেই দেখে তাকে মারতে এলো। রাজীব তাদের বোঝানোর চেষ্টা করছিল কিন্তু কেউ কোনো কথা শুনছে না। এদিকে সারা পরিস্থিতি খারাপ দেখে লোকগুলোর সামনে এসে বলল, আপনারা যান, উনি আমার সাথে এসেছে। লোকগুলো চলে যাওয়ার পর রাজীবের ভয় একটু কমলো। তারপর রাজীব সারাকে উদ্দেশ্য করে বলল, আপনি এখানে কেন সেটা আগে বলেন। আমার এই জিনিসগুলো খুব ভালো লেগেছে, তাই দৌড়ে চলে আসছি। তাই বলে আমাকে বলে আসবেন না? এত কিছু বলার টাইম নেই আমার। আচ্ছা, এসব বাদ দেন, এখন হোটেলে চলেন। এই জিনিসগুলো আমার পছন্দ হয়েছে, আমি টাকা আনি নাই। প্লিজ আপনি দেন না টাকাটা। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। রাজীব টাকা পরিশোধ করেই সারাকে নিয়ে হোটেলে চলে আসলো। রুমে এসে রাজীব ঠাস করে বিছানায় শুয়ে পড়লো। সারা বিছানায় রাজীবের শুয়ে পড়া দেখে বলল, কি ব্যাপার, আপনি উপরে শুইলেন কেন? দেখেন, শরীরটা খুব ক্লান্ত, আমি নিচে শুতে পারবো না। আর আপনার ইচ্ছে হলে আরেকটা রুম নিয়ে সেখানে ঘুমান। সারা অন্য রুমে একা শোয়ার ভয়ে আর কোনো কথা না বলে মাঝখানে ভারত পাকিস্তান বর্ডার কোল বালিশ দিয়ে রেখেছে। মাঝরাতে রাজীবের ঘুম ভেঙে গেল। রাজীব তাকিয়ে দেখলো সারা ঘুমিয়ে রয়েছে কিন্তু কোল বালিশটা নেই। রাজীবের মনে হলো কোল বালিশটা মনে হয় নিচে পড়ে গেছে। সে এক পলকে সারার দিকে তাকিয়ে রইল। ইচ্ছে হচ্ছিল কপালে একটা চুমু দিয়ে দিতে, কিন্তু সেটা রাজীব করলো না। হঠাৎ করে সারা এমন একটা কাজ করলো, সেটিতে রাজীব পুরো বাকরুদ্ধ হয়ে গেল। সারা তার দু হাত দিয়ে রাজীবকে জড়িয়ে ধরেছে। এদিকে রাজীব সারাকে বাধাও দিতে পারছে না, কারণ এখন হাত সরাতে গেলেই সারার ঘুম ভেঙে যাবে। রাজীব সারার জড়িয়ে ধরা অবস্থায় ঘুমিয়ে পড়ল। সকালবেলা রাজীবের ঘুম আগে ভাঙল। ঘুম থেকে উঠে রাজীব বারান্দায় চলে গেল সকালের আবহাওয়া অনুভব করতে। এদিকে সারা ঘুম থেকে উঠে দেখলো পাশে রাজীব নেই আর কোল বালিশটাও নেই। সারা একটু ভয় পেয়ে গেল রাতে আবার কিছু হয়েছে কিনা। তারপর সারা বিছানা থেকে নামতে গিয়ে দেখলো কোল বালিশটা ফ্লোরে পড়ে আছে। সারা কোল বালিশটা বিছানায় রেখে বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। এসে দেখলো রাজীব বিছানায় বসে রয়েছে। রাজীবকে দেখে সারা বলল, কোথায় গিয়েছিলেন আপনি? রুমে দেখলাম না যে। এই তো বারান্দায় ছিলাম। কথাটি বলে রাজীব বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হওয়া শেষে রাজীব সারাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল নাস্তা করার জন্য। নাস্তা করার শেষে রাজীব সারাকে নিয়ে সমুদ্র দেখতে গেল। দুজন একসাথে সমুদ্রের তীরে হাঁটছে, কিন্তু এই হাঁটার মাঝখানে রয়েছে কয়েক ফিট ফাঁক। হাত দুটো আঁকড়ে ধরতে ইচ্ছে করছিল রাজীবের, কিন্তু ওই যে নিয়তি যা করে ভালোর জন্যই করে। রাজীব ও সারা আলাদা আলাদা ছবি তুলছিল। হঠাৎ করে রাজীবের সাথে এমন একটা কাণ্ড ঘটলো তাতে রাজীব ও সারা দুজনই চুপ হয়ে গেল, কারণ একটা মেয়ে দৌড়ে এসে রাজীবকে জড়িয়ে ধরেছে। মেয়েটির পরনে প্যান্ট আর গেঞ্জি। মেয়েটির রাজীবকে এভাবে জড়িয়ে ধরাতে সারার কেন যেন হিংসা হচ্ছিল, কিন্তু প্রকাশ করতে পারছিল না। এদিকে রাজীব হঠাৎ করে মেয়েটির জড়িয়ে ধরা দেখে মেয়েটিকে দু হাত দিয়ে সরালো। রাজীব মেয়েটির দিকে তাকিয়ে দেখলো তারই কলেজে পড়া বান্ধবী অদ্রিতা। অদ্রিতাকে দেখে রাজীব হাসি মুখে বলল, কি রে অদ্রিতা, তুই এখানে? বাবা মার সাথে ঘুরতে এসেছি। তো আঙ্কেল আন্টি কোথায়? বাবা মা হোটেলে আছে, আমি একাই এসেছি। ও আচ্ছা। অদ্রিতা রাজীবের সাথে কথা বলতে বলতে দেখতে পেলো একটা মেয়ে তার সাথে। তাই অদ্রিতা রাজীবকে জিজ্ঞেস করলো, কি রে, এই মেয়েটা কি আমাদের ভাবি নাকি? না রে, এটা আমার মামাতো বোন হয়। রাজীব সারাকে বোন বলায় সারা একটু কষ্ট পেয়েছে, সেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। এদিকে রাজীবও বুঝতে পেরেছে যে সারা খুব কষ্ট পাচ্ছে অদ্রিতার সাথে কথা বলার জন্য। রাজীব সুযোগ পেয়ে আরো কথা বলতে লাগলো। অদ্রিতার সাথে কথা বলা শেষে রাজীব সারাকে নিয়ে হোটেলে চলে আসলো। আজকে সারার মনটা খুব খারাপ, তাই বিছানায় গায়ে এলিয়ে দিল। বিছানায় শুয়ে সারা মনে মনে বলল, উনি অন্য মেয়েদের সাথে কথা বলাতে আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি কি তাহলে ওনাকে ভালোবেসে ফেললাম না তো? না না, এটা হতে পারে না। সারাকে কষ্ট দিতে পেরে রাজীবের অনেক ভালো লাগছে। পরক্ষণে আবার ভাবলো কাজটা করা কি ঠিক হচ্ছে। তারপর রাজীব সোফায় বসে মোবাইল টিপতে টিপতে বলল, বিয়ের পর হানিমুনে এসে জামাই বউ কত কিছু করে, আর আমার বউ খালি ঘুমায়। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। সারা ঘুম থেকে উঠে দেখলো রাজীব সোফায় শুয়ে আছে। রাজীবের দিকে একবার তাকিয়ে সারা গোসলে চলে গেল। সারা আজকে একটা হলুদ রঙের শাড়ি পরেছে, দেখতে অপরূপ সুন্দর লাগছে। সারা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। হঠাৎ কয়েক ফোঁটা পানি রাজীবের মুখে এসে পড়ল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো সারা চুল ঝাড়ছে, পরনে হলুদ শাড়ি। রাজীব এখন একটা ঘোরের মধ্যে পড়ে গেল। হঠাৎই রাজীব সোফা থেকে উঠে সারার কাছে আসতে লাগলো। সারা কিছু বুঝে ওঠার আগেই রাজীব সারাকে কোলে তুলে নিল। রাজীবের এমন কাণ্ড পুরো জমে গেল সারা।
সারার পা লাফাচ্ছে, কিন্তু রাজীব ঘোরের মধ্যে থাকাতে কিচ্ছু বুঝতে পারছে না। রাজীব সারাকে বিছানায় শুইয়ে দিল। তারপর রাজীব যখন সারা ঠোঁটে কিস করতে যাবে, অমনি সারা রাজীবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর ঠাস ঠাস করে গালে দুটো চর বসিয়ে দিল। রাজীবের এতক্ষণে ঘোর কাটলো। সারাও বুঝতে পারলো না কি থেকে কি হয়ে গেছে। এদিকে রাজীব এতক্ষণে বুঝে ফেললো সে সারার সাথে কি করতে যাচ্ছিল, তাই সারাকে উদ্দেশ্য করে মিনতি সুরে বলল, সরি, আসলে আমি ঘুমের ঘরে কি থেকে কি করতে যাচ্ছিলাম নিজেও জানি না। এদিকে সারা কেঁদে কেঁদে বলল, আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি বারবার সুযোগের অপেক্ষায় থাকেন। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি ইচ্ছে করে করিনি এসব। প্লিজ আপনি আমার সামনে থেকে চলে যান, আপনাকে দেখতে ইচ্ছে করছে না। তারপর রাজীব এক বুক কষ্ট চাপা রেখে জামা কাপড় নিয়ে বাথরুমে গোসল করতে চলে গেল। সারা বারান্দায় গিয়ে মনে মনে ভাবতে লাগলো, যাই হোক, থাপ্পড় মারাটা ঠিক হয়নি, সমস্যা নাই, পরে ক্ষমা চেয়ে নিব। এদিকে রাজীব গোসল শেষে বাথরুম থেকে বের হয়ে দেখলো সারা রুমে নেই। হয়তো সারা বারান্দায় আছে, তাই আর ডাকলো না রাজীব। রাজীব রেডি হয়ে নিল দুপুরের খাবার খেতে যাবে বলে, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে সারাকে ডাকতে বারান্দায় এলো। রাজীব পেছন দিক থেকে ডাক দিতে সারা পেছনে ফিরে বলল, কি কিছু বলবেন আমাকে? মানে খাবার খেতে যাবেন না? রাজীব বুঝতে পেরেছে সারা কেন তার সাথে খাবার খেতে যেতে রাজি হচ্ছে না। তারপর রাজীব আবার সারাকে মিনতি সুরে বলল, প্লিজ চলেন না, পরে কিন্তু আর যেতে পারবেন না। না, আমি যাব না, আপনি যান। রাজীব এবার বাধ্য হয়ে চলে যেতে লাগলো। রাজীব যখন একটু দূরে গেল, অমনি সারা রাজীবকে ডাক দিয়ে বলল, দাঁড়ান, আমিও যাব আপনার সাথে। রাজীব সারার যাওয়ার কথা শুনে মুচকি হাসলো আর মনে মনে বলল, গরিবের কথা তেতো হলেও মিষ্টি। কতক্ষণ ধরে ডাকতেছি যাবে না, এখন বলে যাবে। শুধু শুধু খাওয়ার টাইমের অপচয়, হা হা হা। তারপর সারা ও রাজীব একসাথে রেস্টুরেন্টে খাবার খেতে গেল। খাবার খাওয়া শেষে তারা আবার হোটেলে ফিরে আসলো। এভাবেই আরো কয়েকটা দিন চলে গেল। এই কয়েকদিনে রাজীব ও সারা অনেক এনজয় করেছে। তো হঠাৎ একদিন বিকেলবেলা সারা ও রাজীব সমুদ্রের কাছে ঘুরতে গেল। রাজীব সেখানে একটা ছোট বাচ্চাকে গোলাপ ফুল বিক্রি করতে দেখলো। গোলাপ ফুল দেখে রাজীবের সারাকে প্রপোজ করতে ইচ্ছে হচ্ছিল, তাই সে একটা ফুল কিনে সারার সামনে এগিয়ে আসলো। তারপর সারাকে বলল, সারা, আপনি কি আমার একটা কথা রাখবেন? রাখার মতো হলে রাখবো। তারপর রাজীব গোলাপ ফুল দিয়ে সারাকে প্রপোজ করলো। সারা রাজীবের এমন কাণ্ডে চুপ করে রইল। সারা এখন কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। সারা ফুলটি নিল। এতে রাজীব অনেক খুশি হলো, কিন্তু পরক্ষণে রাজীবের মুখ থেকে হাসি চলে গেল, কারণ সারা ফুলটি ফেলে দিল আর বলল, সরি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। রাজীব সারার এরকম কথায় মিথ্যে হাসি দিয়ে বলল, আচ্ছা সমস্যা নাই, আপনি আমাকে না ভালোবাসলেও আমি আপনাকে ভালোবাসি। সারা চুপ করে রইল, কিন্তু কিচ্ছু বলছে না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই তারা হোটেলে ফিরে আসলো। আগামীকাল আবার চট্টগ্রামে ফিরে আসবে, তার জন্য অনেক কাজ বাকি আছে তাদের। হোটেলে এসে রাজীব বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালো। রাজীবের কাছে সবসময় সিগারেট থাকে, তবে সবসময় খায় না, মাঝে মাঝে কোনো কারণে কষ্ট পেলে খায়। এদিকে সারাও মন খারাপ করে বিছানায় বসে রয়েছে। তারপর কোনোভাবে রাতটি পার হয়ে গেল। পরদিন দুপুরে তারা তাদের বাসায় চলে আসলো। দুপুরের দিকে সারা ও রাজীব তাদের বাসায় চলে আসলো। ড্রাইভার তাদেরকে আনতে গিয়েছিল। সারা ও রাজীব তাদের রুমে চলে আসলো। ড্রাইভার ব্যাগগুলো রুমে নিয়ে আসলো। রাজীবের আঙ্কেল বাসায় ছিল, তারা আসবে বলে। দুপুরে দুজনে লাঞ্চ না করে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো। বাড়িতে আসার পর থেকে একজন আরেকজনের সাথে একটা কথাও বলেনি। পরদিন সকালে রাজীব সারাকে নিয়ে ভার্সিটি আসলো গাড়িতে করে। তাদের যে বিয়ে হয়েছে এখনো কেউ তা জানে না, তাদেরও ইচ্ছে নেই কাউকে জানানোর। সারা গাড়ি থেকে নেমে তার বান্ধবীদের সাথে দেখা করতে চলে গেল। সারা সেখানে গিয়ে দেখলো তার বিএফ আকাশ ওর বান্ধবীদের সাথে বসে কথা বলছে। আকাশ সারাকে দেখে এগিয়ে এসে বলল, সারা, কোথায় ছিলে তুমি? তোমার অনলাইন বন্ধ, ফোন বিজি কেন বলো তো? হ্যাঁ, এই কয়েকদিন সারা অনলাইনে আসেনি, আর ইচ্ছে করে সে আকাশের নম্বর ব্লক করে রেখেছে, এই জন্যই বিজি ছিল। আরে, একেবারে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? তোমার সাথে আমার আলাদাভাবে অনেক কথা আছে। সারা আকাশের সাথে কথা বলার জন্য একটু দূরে গেল। এদিকে রাজীব গাড়ি পার্কিং করা শেষে সারাকে খুঁজতে লাগলো। ভার্সিটির আশেপাশে খুঁজে দেখলো সারা একটা ছেলের সাথে কথা বলছে। রাজীবের দেখে মনে হলো ছেলেটা আকাশ, মানে সারার বিএফ। আর আকাশ খুব রেগে আছে। এদিকে আকাশ সারাকে রাখতে রাখতে বলল, কি ব্যাপার, এতদিন কোথায় ছিলে তুমি? আকাশ, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তোমার, বলো আমাকে। বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আকাশ সারার বিয়ের কথা শুনে অবাক হয়ে বলল, কি, তোমার বিয়ে হয়ে গেছে? কার সাথে, কিভাবে?
যা বলছি সত্যি। তাহলে আমার কি হবে এখন? আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমাদের এখনো ওসব কিছু হয়নি। রাজীবের সাথে সারার ওসব কিছু হয়নি শুনে আকাশ একটু বেশি খুশি হয়েছে, আর মনে মনে ভাবতে ভাবতে বলল, ও তাহলে তো ভালোই, ফ্রেন্ড জিনিসটা পাবো তাহলে, আর কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। এদিকে সারা আকাশকে ভাবনায় দেখে ধাক্কা দিয়ে বলল, কি হলো, কিছু বলছো না যে? আচ্ছা তাহলে তুমি কি ওর সাথে সংসার করতে চাও নাকি আমার সাথে? আমি তোমাকে অনেক ভালোবাসি, ওর সঙ্গে ডিভোর্স হলেই আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা তাহলে বিয়েটা পরীক্ষার পর করি আমরা। ঠিক আছে তাহলে। আর শোনো, তোমার স্বামীর থেকে দূরে থাকবে, আর ওকে এমন কষ্ট দিবে যে ও নিজে থেকে তোমার কাছে থেকে চলে যায়। এদিকে রাজীব দূর থেকে আকাশ ও সারার কথা শুনছে, কিন্তু বেশি দূর হওয়াতে রাজীব ভালোভাবে কিছু শুনতে পাচ্ছে না। তারপর ভার্সিটির ঘন্টা পড়ে গেল। রাজীব ও আকাশ সারার দিকে তাকিয়ে দেখলো তারা আসছে, তাই তাড়াতাড়ি রাজীব গেটের ভেতর ঢুকে ক্লাসে চলে গেল। তারপর আস্তে আস্তে ক্লাসগুলো শেষ হয়ে গেল। এখন রাজীব ও সারা গাড়ির ভেতরে রয়েছে। রাজীব একবার সারার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কই না তো, চিন্তা করব কেন? রাজীব আবার গাড়ি চালানোর দিকে মন দিল। কিছুক্ষণ পর রাজীব আবার সারাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই ছেলেটা কে যার সাথে আপনি কথা বলছেন? ও আকাশ, আমার সাথেই পড়ে। অনেক দিন ভার্সিটি আসি না, তাই কিছু জিজ্ঞেস করছিল। এই জন্য দূরে গিয়ে কথা বলতে হবে? আপনি কিন্তু আমার উপর জোর খাটাচ্ছেন। ভুলে যাবেন না, আমি আপনার স্বামী। রাজীব স্বামী কথাটি বলাতে সারা রেগে গিয়ে বলল, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর কখনো মানবো না। আচ্ছা, মানা লাগবে না, তবুও ওই ছেলের সাথে আর কথা বলবেন না। আমার যার সাথে মন চায় তার সাথে কথা বলবো। রাজীব সারার কথায় বিরক্ত হয়ে আর কিছু বলল না, কারণ এখন কিছু বললে আরো রেগে যাবে। গাড়ি চলতে চলতে বাড়ির সামনে চলে আসলো। সারা গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে গেল, আর রাজীব গাড়ি গ্যারেজে রেখে বাড়ির ভেতরে আসলো। তারপর তারা যার যার রুমে এসে ফ্রেশ হয়ে নিল। হ্যাঁ, তারা আলাদা রুমেই থাকে, কারণ সারা তার বাবাকে বলে দিয়েছে পড়াশোনা শেষ হলে তারা একসাথে থাকবে, তাই তারা এখন আলাদা রুমে থাকবে। খাবারের টেবিলে সারা আগে আগে এসে খাবার খেতে শুরু করলো, কিন্তু রাজীব যে তার বর সেটা তার খেয়ালই নেই। রাজীব একটু দেরি করে রুম থেকে বের হলো। তারপর রাজীব খাবার টেবিলে এসে দেখলো সারার খাওয়া প্রায়ই শেষ। রাজীব মনে মনে একটু কষ্ট পেয়েছে, কিন্তু প্রকাশ করলো না। রাজীব সারার দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, আপনি একা একা খেয়ে ফেললেন, আমাকে একটু ডাকলেনও না? আমার খুব খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি খেয়ে ফেলেছি, আর আপনাদের ডাকার প্রয়োজন মনে করি না। রাজীব কথাটি শুনে মন খারাপ করে খাওয়া শুরু করলো, আর মনে মনে ভাবতে লাগলো যেভাবেই হোক সারার মনের মধ্যে জায়গা করে নিতেই হবে, কারণ সারাকে সে অনেক ভালোবাসে। রাজীব ভেবেছিল হয়তো তার পরিবার তাকে কষ্ট দিল, তার ভালোবাসার মানুষ তাকে কখনো কষ্ট দেবে না, কিন্তু এখানে আরো উল্টোটা ঘটছে। সারা খাবার খেয়ে উঠে পড়েছে। রাজীব সারা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে মন খারাপ করে। রাজীবও বেশি কিছু না খেয়ে তাড়াতাড়ি উঠে পড়লো, হাতটা ধুয়ে চলে আসলো রুমে। রুমে এসেই মনে মনে ভাবলো তার এখনই জীবন গোছাতে হবে। তাই রাজীব সিদ্ধান্ত নিল তার আঙ্কেল মানে সারার বাবাকে কাজের কথা বলবে। এভাবে রাজীব ও সারার জীবন চলতে লাগলো। রাজীবের সাথে সারা প্রায়ই খারাপ ব্যবহার করা শুরু করলো। আরো কয়েকটা মাস তাদের জীবন থেকে চলে গেল। তাদের পরীক্ষাও শেষ হয়ে গেছে। তো একদিন সারার বাবা সোফায় বসে টিভি দেখছিলেন, রাজীবও সাথে ছিল, আর সারা তার রুমে ছিল। এই সুযোগে রাজীব তার আঙ্কেলকে বলল, আঙ্কেল, কিছু কথা ছিল আপনার সাথে। কি বলবা বলো, এত ভাবার কি আছে? আসলে আঙ্কেল, আমার তো প্রথম বর্ষের পরীক্ষা শেষ, তাই ভাবছি কিছু একটা করব। আরে এত ভাবাভাবির কি আছে, কি করতে চাও সেটা বলো। আঙ্কেল, আমি জব করতে চাই, কতদিন আর বসে বসে খাবো? আচ্ছা ঠিক আছে, আমার অফিসে একটা পোস্টে বসিয়ে দিব, কারণ তোমার বয়স তো কম, আবার পড়াশোনাও কম। ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই। এভাবে আরো এক সপ্তাহ কেটে গেল। রাজীব তার আঙ্কেলের অফিসে জয়েন করেছে। নিয়মিত সে অফিস করে। অফিসের সবার সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। অফিসের একটা অল্প বয়সী মেয়ে আছে যার নাম নীলা। নীলা সবসময় রাজীবের দিকে তাকিয়ে থাকে, কিন্তু লজ্জায় কথা বলে না। রাজীবের 1 মাস ধরে অফিসে যায়, বেতনও পেয়েছে সে, তাই রাজীব ভাবছে বেতন দিয়ে এবার নিজের ভর্তির টাকাটা দেবে। এসব কথা রাজীব তার অফিসে বসে ভাবছিল। হঠাৎ রাজীবের সারার কথা মনে পড়লো। সারার কথা মনে হতেই রাজীব মনে মনে বলল, আজকে অফিস থেকে যাওয়ার পথে সারার জন্য একটা গলার চেইন কিনে নিয়ে যাব, আর এমনিতেও বিয়েতে সারাকে কিছু দিতে পারিনি। তারপর অফিস টাইম শেষ হতে রাজীব চলে আসতে নীলা তাকে ডাক দিল। নীলার ডাক শুনে রাজীব দাঁড়িয়ে পড়লো। এদিকে নীলা রাজীবের কাছে এসে বলল, কোথায় যাচ্ছেন আপনি? এই তো বাসায় যাব। আর হ্যাঁ, আপনি আমার বড়, সুতরাং তুমি বলবেন। আমার যা মন চায় তাই বলবো।
এখন চলেন একসাথে রিক্সা করে বাসায় যাব। নীলা রাজীবের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। রাজীব জানে নীলা তাকে মনে মনে পছন্দ করে, তাই তো সে নীলার কাছ থেকে দূরে থাকে। কিন্তু নীলা নাছোড়বান্দা, রাজীবকে যেন এক চুল পরিমাণও দূরে থাকতে দেবে না। নীলা ও রাজীব একটা রিক্সা নিল। রিক্সা চলতে লাগলো। দুজনের মাঝখানে রয়েছে ফাঁকা। রাজীব যেভাবে ফাঁকা হয়ে বসেছে, একটু হলেই পড়ে যাবে। রাজীবের এরকম অবস্থা দেখে নীলা বলে উঠলো, কি হলো, এভাবে দূরে গিয়ে বসে আছেন কেন? পড়ে যাবেন তো। জি না, সমস্যা নাই। কথা কম বলে আরো এদিকে আসেন। কথাটি বলেই নীলা রাজীবের হাত টেনে তার কাছাকাছি নিয়ে আসলো। হঠাৎ করে মাঝ রাস্তায় আসার পর রাজীব রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বলল। রিক্সা থামাতে বলাতে নীলা রাজীবকে বলল, কি হলো, রিক্সা থামাতে বললেন কেন? আসলে আমার একটু কাজ আছে এখানে। কথাটি বলে রাজীব রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে তাড়াতাড়ি চলে গেল। তারপর রাজীব একটা মার্কেটে ঢুকলো। রাজীব একটা জুয়েলারির দোকান থেকে সারার জন্য স্বর্ণের চেইন কিনলো। তারপর বাড়িতে চলে আসলো। সারা নিজের রুমে বিছানায় বসে আছে। রাজীব সারার রুমের দরজার সামনে এসে নক করতেই সারা ভেতরে আসতে বলল। আমার রুমে আসলেন, কিছু বলবেন? আপনাকে কিছু দিতে এসেছি আমি। কি দিতে এসেছেন শুনি? আগে আপনার চোখ বন্ধ করুন। আচ্ছা ঠিক আছে, করছি, তবে বেশিক্ষণ থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন চোখ বন্ধ করুন। বলেই রাজীব সারার সামনে এসে চোখের সামনে চেইনটা ধরে বলল। এবার আপনার চোখ খুলুন। সারা দেখলো রাজীব স্বর্ণের একটা চেইন তার সামনে ধরে রেখেছে। সারা চেইনটি দেখে খুব খুশি হলো, কিন্তু খুশি বেশিক্ষণ রইল না। সারা রাজীবের হাত থেকে চেইনটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলো। মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটাতে রাজীব একদমই অপ্রস্তুত ছিল। এদিকে সারা রাগে ফুঁসতে ফুঁসতে রাজীবকে বলল, আমার উপর অধিকার খাটান, তাই না? কোনো লাভ হবে না, আর আমি আপনাকে ভালোবাসি না। রাজীব সারার এরকম কথায় মন খারাপ করে বলল, আচ্ছা, আমাকে কি আপনার একদমই সহ্য হয় না? রাজীব সারার এরকম কথা শুনে সারার দিকে ছলছল চোখে তাকিয়ে কিছু একটা ভেবে ফ্লোর থেকে চেইনটি উঠিয়ে চলে গেল তার রুমে। তারপর জামা কাপড় চেঞ্জ করে রাজীব বিছানায় বসে রইল। আজ তার খাবার খেতে মন চাচ্ছে না, তাই না খেয়ে শুয়ে পড়ল। আর শুয়ে শুয়ে একটু আগের ঘটনাটি ভাবতে লাগলো। ভাবতে ভাবতে রাজীব ঘুমের দেশে পাড়ি জমালো। এক ঘুমে পুরো সন্ধ্যা হয়ে গেল। ঘুম থেকে উঠে রাজীব ফ্রেশ হয়ে সোফার রুমে এসে দেখলো সারা বসে বসে টিভি দেখছে। রাজীব সেখানে না বসে ছাদে চলে গেল মনটাকে ফ্রেশ করতে। অনেকদিন ধরে তার বন্ধু আরিফের সাথে কথা হয় না। রাজীবের তেমন কোনো ভালো বন্ধু নেই, তাই রাজীব পুরনো সিমটাকে মোবাইলে ঢুকিয়ে অন করলো। কল লিস্ট চেক করলো। চেক করার পর দেখলো আরিফের আর তার মায়ের অনেক মেসেজ আর কল। রাজীব তার বন্ধু আরিফকে ফোন দেওয়া মাত্র সাথে সাথে আরিফ কল রিসিভ করলো। ওপাশ থেকে রাজীব আস্তে আস্তে বলতে লাগলো, কেমন আছিস বন্ধু তুই? তোর তো কোনো খবরই নাই, কেমন থাকি বল? আর পরিবারের সাথে কি ঘটতেছে তুই জানোস? কেন, কি হয়েছে আমার পরিবারের? তোদের ব্যবসায় অনেক লস হয়েছে, পরিবারে খুব অভাব অনটন চলতেছে রে ভাই। কি বলছিস তুই? কিভাবে হলো এসব? জানি না রে ভাই, এখন তোরই কিছু করতে হবে। দেখি কি করা যায়। শোন, আর একটা কথা আছে, খুব মারাত্মক। কি কথা বল তাড়াতাড়ি। তোর বাবা খুব অসুস্থ। কি বলছিস? বাবা অসুস্থ হলো কিভাবে? ব্যবসায় লসের পর অসুস্থ হয়ে পড়েছে, চিন্তায় মনে হয়। আচ্ছা শোন, তোর ব্যাংক অ্যাকাউন্টে আমি কিছু টাকা পাঠাবো, তুই আমার বাসায় পৌঁছে দিবি, ওকে? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিস, আমি তুলে দিয়ে দিব। কথা বলা শেষে রাজীব ফোন কেটে দিল। আর মনে মনে ভাবলো আগামীকাল তার আঙ্কেলের কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেবে। রাজীব বিছানায় গা এলিয়ে দিতে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে নাস্তা খাওয়ার পর রাজীবের আঙ্কেল যখন তার রুমে ছিল, তখন রাজীবও তার রুমে আসলো। রাজীব এসেই তার আঙ্কেলকে বলল, আঙ্কেল, কিছু জরুরি কথা ছিল, কিন্তু বলার সাহস পাচ্ছি না। কি বলো বাবা তুমি এসব? তুমি আমার ছেলের মতো, তোমার যা বলার ইচ্ছে বলো। আসলে আঙ্কেল, আমার পরিবারে অনেক সমস্যা চলছে, আব্বুর ব্যবসা অনেক লস হয়েছে, তাই কিছু টাকা দরকার ছিল। ও, তো এই কথা বলার জন্য পারমিশন লাগে নাকি? রাজীব চুপ করে রয়েছে, কিছু বলছে না। কত টাকা দরকার তুমি বলো শুধু। 1 লাখ টাকা আঙ্কেল। মাত্র 1 লাখ টাকার জন্য তুমি আমতামতা করছো? এই টাকায় আমাদের কাছে অনেক টাকা আঙ্কেল। আচ্ছা, ওসব কথা বাদ দাও, এখন তোমাকে চেক দিয়ে দিচ্ছি, ব্যাংক থেকে তুলে নিও। রাজীব তার আঙ্কেলের কাছ থেকে টাকার চেক পেয়ে তার আঙ্কেলকে খুশিতে জড়িয়ে ধরলো। আর তাতেই তার আঙ্কেল রাজীবের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বোকা ছেলে, এত কষ্ট আমার কাছে টাকা চাইতে? রাজীব তার আঙ্কেলের কাছ থেকে সরে বলল, আসলে বলতে আনইজি ফিল হচ্ছিল, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আর হ্যাঁ, টাকা ঠিক মতো পাঠিয়ে দিও। রাজীব তার আঙ্কেলের কাছ থেকে রুমে এসে রেডি হয়ে তার অফিসের কাছে একটা ব্যাংকে তার বন্ধু আরিফের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল।
তারপর রাজীব খুশি মনে অফিসে এসে কাজ করতে লাগলো। রাজীবের পাশে নীলা বসেছিল। হঠাৎ করে নীলা রাজীবকে উদ্দেশ্য করে বলল, শুনুন, আজকে কিন্তু আমরা দুজন একসাথে লাঞ্চ করব। রাজীব কাজ থেকে মন উঠিয়ে নীলার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। কোনো দেখা দেখি নাই, একসাথে লাঞ্চ করব, এটাই শেষ কথা। আচ্ছা ঠিক আছে, যাব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাজীব নীলার এরকম আচরণ দেখে মনে মনে বলল, এই মেয়ে কি চাচ্ছে কিছুই বুঝতে পারছি না, শুধু আমার পিছনে লেগে থাকে। রাজীব তার ভাবনা শেষে আবার কাজে মন দিল। তারপর আস্তে আস্তে দুপুর হয়ে গেল। রাজীব ও নীলা একসাথে একটা রেস্টুরেন্টে গেল লাঞ্চ করতে। দুজন খাবার অর্ডার করলো। তারপর নীলা এমন একটা কাজ করলো যেটা দেখে রাজীব চুপ করে রইল। কারণ নীলা খাবারগুলো সামনে নিয়ে রাজীবের পাশে বসে রাজীবের সাথে ছবি তুলছিল। নীলা রাজীবের প্রায় কাছে চলে এসেছে। তারপর নীলা কয়েকটা ছবি তুলে তার সিটে গিয়ে বসলো। রাজীব যেন প্রাণ ফিরে পেয়েছে। তারপর তারা খাওয়া শুরু করলো। খাওয়া শেষে নীলা বিল দিতে গেলে রাজীব জোরাজুরি করে নিজেই বিল দিয়ে দিল। অফিসে এসে তারা আবার কাজ করতে শুরু করলো। বিকেলে অফিস শেষে তারা একসাথে রিক্সায় করে বাড়ি ফিরলো। রাজীবের বাড়ির পরেই নীলাদের বাড়ি, তাই রাজীব তার বাড়ির সামনে এলে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে নীলাকে বাই বলে বাসায় চলে আসলো। দরজার সামনে এসে কলিং বেল দিতেই সারা এসে দরজা খুলে দিল। রাজীব বাইরে দাঁড়ানো অবস্থায় সারা রাজীবকে বলল, ওই মেয়েটা কে আপনার সাথে? রাজীব সারার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। রাজীব বুঝে ফেলেছে সারা তার বারান্দা থেকে তাদের দেখছিল। রাজীব আমতা আমতা করে বলল, কোন মেয়েটার কথা বলছেন কিছুই বুঝতে পারছি না। যেই মেয়েটা আপনার সাথে একসাথে রিক্সায় করে এসেছে। ও ও হচ্ছে নীলা, আমার সাথে অফিসে কাজ করে। এজন্যই কি একসাথে একই রিক্সায় করে আসতে হবে? রাজীব হঠাৎ পূর্বের কথাগুলো মনে করে রাগের মাথায় বলল, আমি যার সাথে মন চাই তার সাথে ঘুরবো ফিরবো, তাতে আপনার কি? আপনি তো আর আমাকে স্বামী হিসেবে মানেন না। রাজীব এক নাগারে কথাগুলো বলল। কি থেকে কি বললো নিজেই জানে না সে। এদিকে সারাও রাজীবের উপর রেগে গিয়ে বলল, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর সেজন্যই তো চাই আপনি এখান থেকে চলে যান, তাহলে অনেক খুশি হব। সারা কথাটি বলেই হন হন করে তার রুমে চলে গেল। এদিকে রাজীব সারার কথা শুনে চুপ করে রইল। রাজীব ভেবেছে এখন যেহেতু চাকরি পেয়েছে তাই জীবনটা ভালো হবে, কিন্তু তার হচ্ছে বিপরীত। রাজীব রুমে এসে ড্রেস চেঞ্জ না করেই বিছানায় বসে ভাবতে লাগলো, এক ঝামেলা থেকে এসে থাকলাম এখানে, আবার আরেক ঝামেলা। এরকম চলতে থাকলে আমার জীবন কিভাবে প্রতিষ্ঠিত করব? তার মধ্যে আবার অনার্সটাই পাশ করতে পারলাম না। যাই হোক, সারা যেহেতু এখানে আমার থাকা পছন্দ করছে না, তাহলে আর থাকবোই না, চলে যাব অজানার পথে। রাজীব কথাটি ভাবতে ভাবতে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। তারপর হালকা পাতলা কিছু খেয়ে বিছানায় গায়ে লিয়ে দিল। এদিকে রাজীবের বন্ধু আরিফ তার অ্যাকাউন্টে রাজীবের পাঠানো টাকা তুলে রাজীবদের বাড়ির দিকে রওনা দিল। বাড়ির কাছে এসে দরজায় বেল দিতে রাজীবের বোন রিমি দরজা খুলে দিল। আরিফ ভাইয়া, তুমি এখানে কেমন আছো? এই তো ভালো। আন্টি কোথায়, একটু ডাকো। রিমি তার মাকে ডাকার পর তার মা এসে আরিফকে দেখে বলল, কি ব্যাপার আরিফ, তুমি এখানে, কিছু বলবে? জি আন্টি, এই নিন প্যাকেট, এখানে কিছু একটা আছে। আরিফ রাজীবের মায়ের হাতে টাকার প্যাকেটটা দিয়ে চলে গেল। এদিকে রাজীবের মা প্যাকেট খোলার পর দেখলো 1,00,000 টাকার বান্ডেল আর সাথে একটা কাগজ। টাকাটা রিমির হাতে দিয়ে চিঠিটা খুললো। চিঠিতে লেখা ছিল, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য আমার সবসময় দোয়া আছে। তোমরা যদি তোমার ছেলেকে নিজের ছেলে ভাবো তাহলে আমার জন্য দোয়া করিরো। আর যদি সেই ঘৃণিত খারাপ ছেলে মনে করো তাহলে কিছু করার নেই, ওসব কথা বাদ দেই। আরিফ তোমাকে যে প্যাকেটটা দিছে ওটা তুমি তোমার কাছে রাখো। কিছু একটা আছে ওটার মধ্যে। লেখাগুলো লিখতে খুব কষ্ট হচ্ছে তাই আর লিখলাম না। ইতি, তোমার ঘৃণিত ছেলে রাজীব। চিঠিটা পড়ে রাজীবের মা কেঁদে দিল। রিমি তার মাকে ধরে সোফায় গিয়ে বসালো। একসময় রিমিও চিঠিটা পড়ে কেঁদে দিল। রিমিও তার মায়ের কান্না দেখে রাজীবের বড় ভাবি এগিয়ে আসলো। তারপর দেখলো টেবিলের উপর টাকার বান্ডেল। রাজীবের ভাবি কিছুই বুঝতে পারলো না টাকাগুলো কে দিল। রাজীবের ভাবি রাজীবকে প্ল্যান করে বাড়ি থেকে বের করেছিল। সেটা ভাবতে তারও এখন একটু একটু খারাপ লাগে। এখন তারা আগের মতো বিলাসিতা করতে পারে না। সবার অবস্থাই প্রায় খারাপের দিকে। রাজীবের বাবাও অসুস্থ, তার পেছনে অনেক টাকা পয়সা খরচ করা লাগে। এখন আর সে তেমন ব্যবসায়ের কাজে যেতে পারে না, বয়স হয়েছে তাই। তার জন্য রাজীবের বড় ভাইকে এখন সংসার চালাতে হয় কষ্ট করে। তার উপর রাজীবের ভাবি এখন গর্ভবতী। এসব কথাগুলো রাজীবের ভাবি মনে মনে ভাবছিল। রাজীবের ভাবি তার মায়ের কাছে গিয়ে বলল, কি হলো মা, আপনি এভাবে কান্না করছেন কেন? রাজীবের মা কান্না থামিয়ে আস্তে আস্তে বলল, দেখ মা, আমার ছেলে আমাদের জন্য টাকা পাঠায়, কিন্তু আমাদের দেখার জন্য একবারও আসলো না। টাকা দিয়ে কি বাবা মার অভাব পূরণ করা যায়? কান্না করবেন না মা, একসময় ঠিকই ফিরে আসবে আপনার ছেলে। কিভাবে বুঝবো ও আসবে? কোথায় আছে, কিভাবে আসে, কিছু জানি না আমরা। তারপর রিমি ও তার ভাবি মিলে তাদের মাকে থামিয়ে তার রুমে নিয়ে গেল। এদিকে রাজীব এক ঘুম দিতেই পুরো রাত 10টা বেজে গেল।
তারপর ঘুম থেকে উঠে ডিনার করে অফিসের কিছু কাজ গুছিয়ে রাখলো। বিছানায় শুয়ে রাজীব তার বন্ধু আরিফকে কল দিতেই বন্ধু কল রিসিভ করলো। ওপাশ থেকে রাজীব বলে উঠলো, কি রে দোস্ত, টাকাটা ঠিক মতো পৌঁছে দিয়েছিস? ঠিক মতো পৌঁছে দিয়েছে। মাশাআল্লাহ, ভালো কাজ করেছিস। আচ্ছা, মা কিছু বলেছে টাকা পাওয়ার পর? জানি না, আমি টাকা দিয়েই চলে আসছি। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, পরে কথা হবে। বলেই রাজীব কল কেটে দিল। রাজীব শুয়ে শুয়ে ভাবতে লাগলো, বাড়িতে এক ঝামেলা, এখানে আবার সারার ঝামেলা, কোথায় যে যাবো আমি আল্লাহ জানে। রাজীব এসব কথা ভাবতে ভাবতে ডিসিশন নিল আগামী 1 সপ্তাহের মধ্যে সারাদের বাড়ি থেকে অনেক দূরে চলে যাবে, যেখানে কেউ তাকে কিছু বলার থাকবে না। সারা যখন তাকে একেবারে সহ্যই করতে পারে না, তখন আর এখানে থাকার কোনো মানেই হয় না। এসব কথা ভাবতে ভাবতে রাজীব একসময় ঘুমিয়ে পড়লো। অন্যদিকে সারাও তার রুমে বসে রাজীবের কথা ভাবতে ভাবতে মনে মনে বলল, আচ্ছা, আমি যে কাজগুলো করতেছি রাজীবের সাথে, এসব কি ঠিক হচ্ছে? আমি কি কোনো ভুল করছি না তো? না না, কখনোই না। এই সারা কখনো রাজীবের মতো ছোট লোকের মতো ছেলে স্বামী হিসেবে মেনে নিতে পারে না। সারা তার চিন্তা থেকে রাজীবের কথা সারাতে তার বিএফ আকাশকে ফোন দিল, কিন্তু আকাশের ফোন ওয়েটিং আছে। সারা অনেকবার চেষ্টা করলো, কিন্তু আকাশের ফোন বারবার ওয়েটিং দেখাচ্ছে। সারা ইদানিং বুঝতে পেরেছে আকাশ তাকে এড়িয়ে চলছে, ফোন দিয়ে বেশিক্ষণ কথা বলে না, তারপর বিরক্ত হয়, কাজের অজুহাত দেখায়। সারা বিরক্ত হয়ে তারপর ফোন রেখে ঘুমিয়ে পড়লো। আজকে প্রায় 7 দিন হয়ে গেল রাজীব সারাদের বাড়ি থেকে চলে যাবে বলে সবকিছু রেডি করলো। সারার বাবা অফিসে চলে গেছে, সারাও আজকে তার বান্ধবীদের বাড়িতে যাবে। এই সুযোগে রাজীব বাড়ি থেকে চলে যাবে। সারা ভাববে হয়তো অফিসে গেছে। রাজীব সবকিছু গুছিয়ে সারার উদ্দেশ্যে একটা চিঠি লিখে সারার একটি ডায়েরিতে রেখে দিল। চিঠিটা লেখার সময় রাজীবের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো। রাজীব বেশি দূর যাবে না। এই কয়েক মাসে অনেকের সাথে রাজীবের পরিচয় হয়েছে, তাই এলাকার মানুষকে মোটামুটি চিনে। রাজীব যেখানে থাকবে সেটা রাজীব 3 দিন আগে ঠিক করে রেখেছে। এটা চট্টগ্রামের আরেকটা উপজেলা। রাজীব এখন বসে বসে সারাদের বাড়ির কথা ভাবছে, আর তার সাথে তার বাবার কথাও। এই 10-11 মাসে তাদের সঙ্গে রাজীবের একটা মধুর সম্পর্ক হয়ে গেছে। তাদের ছেড়ে থাকতে হয়তো রাজীবের অনেক কষ্ট হবে, তারপরও তাকে মানিয়ে চলতে হবে। দেখতে দেখতে রাজীব তার গন্তব্যে চলে আসলো। তারপর একটা সিএনজি নিয়ে ঠিক করে বাড়িতে চলে আসলো। এখানে রাজীবের এক বন্ধু থাকে, আর তার মাধ্যমেই এই বাসাটা ঠিক করা হয়েছে। রাজীব জিনিসপত্রগুলো উপরে উঠিয়ে বাড়িওয়ালার বাসায় চলে গেল। তারপর দরজায় বেল দিতে একটা মেয়ে এসে দরজা খুলে দিল। রাজীব মেয়েটিকে দেখে হা করে তাকিয়ে রইল। এদিকে মেয়েটি রাজীবের এরকম তাকানো দেখে রাগী গলায় বলল, এই যে মিস্টার, এভাবে হা করে কি দেখছেন? রাজীব মেয়েটির কথায় ভাবনা থেকে ফিরে এসে বলল, ইয়ে মানে বাড়িওয়ালা আঙ্কেল আছেন বাসায়? আমার বাবাকে দিয়ে কি করবেন আপনি? আসলে আমি উপরে ভাড়া নিয়েছি, সেই জন্য চাবি নিতে আসছি। ঠিক আছে, তাহলে আসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। তারপর রাজীব ভেতরে ঢুকে সোফায় গিয়ে বসলো। কিছুক্ষণ পর মেয়েটি তার বাবাকে ডেকে আনলো। মেয়েটির বাবাকে দেখে রাজীব দাঁড়িয়ে সালাম দিল। লোকটিও রাজীবকে বসতে বলে বলল, ও তুমি তো রাজি, তাই না? তোমার বন্ধু তোমার সম্পর্কে সবকিছু বলেছে। জি আঙ্কেল, আমি সেই জন্যই চাবি নিতে আসছি। মিষ্টিমা, রুম থেকে চাবিটা এনে ওকে দিয়ে দে। রাজীব আবার নিশ্চিত হলো মেয়েটির নাম মিষ্টি। মেয়েটি দেখতে যেরকম মিষ্টি, তার নামটাও সেরকম রেখেছে। কিছুক্ষণ পর মিষ্টি রুম থেকে চাবি এনে রাজীবের হাতে দিল। রাজীব চাবি নিয়ে মিষ্টির বাবাকে সালাম দিয়ে সোফা থেকে উঠে চলে যেতে লাগলো। তখনই মিষ্টির বাবা রাজীবকে ডাক দিয়ে বলল, শোনো বাবা, আজকে খাবারটা এখানেই খেও, কারণ তুমি মাত্র আসলে, তারপর কত কিছু গোছগাছ করা আছে। রাজীব মিষ্টির বাবাকে অনেকবার না করলো, কিন্তু শুনলো না, তাই তাকে এখানে খেতে হবে। রাজীব তার রুমের সামনে এসে চাবি দিয়ে তালা খুলে সবকিছু গোছগাছ করতে লাগলো। গোছাতে প্রায় অনেক সময় লেগে গেল, তাই রাজীব তাড়াতাড়ি গোসলে গেল। গোসল থেকে বের হওয়ার পর রাজীব অনুভব করলো দরজা কেউ কড়া দিল। রাজীব মনে মনে বলল, এই সময়ে আমার রুমে আবার কে এলো? যাই হোক, দেখি কে আসছে। রাজীব তোয়ালে পড়া ছিল। সেই অবস্থায় রাজীব দরজা খুলতে গেল। দরজা খুলে দেখলো মিষ্টি। রাজীব দরজা খোলা মাত্র মিষ্টি রাজীবকে তোয়ালে পড়া অবস্থায় দেখে চোখ বড় বড় করে অন্যদিকে তাকিয়ে রাগী গলায় বলল, চিচি, আপনার কি লজ্জা শরম নাই নাকি? এই অবস্থায় গোসল করে বের হন। গোসলের পর যে রাজীব তোয়ালে পরে বের হয়েছে সেটা রাজীবের খেয়ালই ছিল না। মিষ্টির কথায় হোশ আসার পর রাজীব তাড়াতাড়ি দরজার পাশে চলে গেল। তারপর মিষ্টিকে উদ্দেশ্য করে জোরে জোরে বলল, সরি, আমার খেয়ালই ছিল না। এখন বলেন কি জন্য আমার রুমে আসলেন? দরজার ওপাশ থেকে মিষ্টি জোরে জোরে বলল, আপনার সবকিছু গুছিয়ে খেতে আসতে বলেছে বাবা। আচ্ছা, আমি এখনই আসছি, আপনি যান। মিষ্টি চলে গেল। রাজীব তাড়াতাড়ি রেডি হয়ে মিষ্টিদের দরজার সামনে গিয়ে বেল দিতে মিষ্টি এসে দরজা খুললো। রাজীব ভেতরে ঢুকে দেখলো মিষ্টির বাবা তার জন্য অপেক্ষা করছে। তাই রাজীব মিষ্টির বাবাকে টেবিলে বসতে বসতে বলল, আরে আঙ্কেল, আপনারা আমার জন্য কেন বসে আছেন? আরে কি বলো, তুমি আমাদের নতুন মানুষ, তার মধ্যে আবার তুমি জার্নি করছো, সবকিছু গুছিয়েছো, এখন কি রান্না করা ঠিক হবে বলো? সে তো একটু কষ্ট হতোই। অনেক কথা হয়েছে, এখন খাবার খাওয়া শুরু করো আগে।
তারপর সবাই একসাথে খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝে হঠাৎ মিষ্টির বাবা রাজীবকে উদ্দেশ্য করে বলল, তা তুমি কিসে পড়ো বাবা? জি আঙ্কেল, আমি অনার্স 3য় বর্ষে ভর্তি হব এবার। আমার মেয়ে অনার্স প্রথম বর্ষে পড়ে। ও তাই নাকি? আচ্ছা, পড়াশোনার পাশাপাশি কিছু করো নাকি তুমি? জি আঙ্কেল, আগে চাকরি করতাম, এখানেও এক বন্ধুর মাধ্যমে চাকরি নিব। ও আচ্ছা, খুব ভালো। এদিকে মিষ্টির বাবা মিষ্টিকে বারবার রাজীবের প্লেটে তরকারি উঠিয়ে দিতে বলল। মিষ্টি প্রতিবারই তরকারি উঠিয়ে দিতে দিতে একসময় বিরক্ত হয়ে মনে মনে বলল, বেটা নিজে নিজে নিয়ে খেতে পারিস না? আমার হাতটা ব্যথা করে দিল। রাজীব খেতে খেতে মিষ্টির দিকে একবার তাকালো, তাকিয়ে দেখলো মিষ্টি তার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে আছে। ভয়ে ঢোক গেল রাজীব। সবার খাওয়া শেষ হলে রাজীব তার রুমে চলে গেল। শরীরটা ক্লান্ত থাকাতে রাজীব তাড়াতাড়ি শুয়ে পড়লো। এদিকে সারা বিকেলবেলা বাড়িতে চলে আসলো। এসে দেখলো রাজীব বাসায় নেই। সারা ভাবলো হয়তো অফিসের কাজে লেট হচ্ছে। বিকেল থেকে রাত 8টা-9টা বেজে গেছে। সারার বাবাও বাড়ি চলে এসেছে, কিন্তু বাসায় এসে রাজীবকে দেখতে পেলে না। তাই সারার বাবা সারাকে জিজ্ঞেস করলো, সারামা, রাজীব কি বাসায় এসেছে? না বাবা, উনি নেই। কেন, তুমি ওনাকে অফিসে দেখো নাই? না, রাজীবকে তো অফিসে দেখতে পেলাম না। কোথায় গেল কে জানে। ওকে দাঁড়াও, আমি ফোন দিচ্ছি। সারা তার ফোন দিয়ে রাজীবকে কয়েকবার কল দিল, কিন্তু রাজীবের ফোন বন্ধ বলছে। তাদের চিন্তা যেন বেড়ে গেছে। তাই সারার বাবা সারাকে বলল, সারামা, তুই ঘুমিয়ে পড়। রাজীব হয়তো কোনো ঝামেলায় আটকে গেছে, তাই দেরি হচ্ছে। সারা তার রুমে চলে আসলো। তারপর বিছানায় বসে মনে মনে ভাবতে লাগলো, উনি কোথায় যেতে পারে? আমার উপর রাগ করে আবার চলে যায়নি তো? এইসব কথা ভাবতে ভাবতে সারার চোখ পড়লো টেবিলের উপর। সারা তাকিয়ে দেখলো একটা চিঠি কলম দিয়ে চাপা দেওয়া। সারা অবাক হয়ে চিঠিটা হাতে নিয়ে মনে মনে বলল, এই চিঠি আবার আমার রুমে আসলো কিভাবে? আর রাখলোই বা কে? সারা তাড়াতাড়ি করে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। চিঠি পড়ার সময় সারার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কিন্তু কেন তার কান্না আসছে নিজেই জানে না। হয়তো সারা রাজীবকে ভালোবাসতে শুরু করেছে, তাই সারার চোখের পানিতে ভিজে গেল চিঠিটা। হঠাৎ সারা জোরে এক চিৎকার দিল। সারার রুম থেকে সারার চিৎকার শুনে তার বাবা দৌড়ে আসলো। সারার চিৎকারে তার বাবা তার রুমে এসে দেখলো সারা একটা চিঠি হাতে নিয়ে কান্না করছে। সারা তার বাবার উপস্থিতি টের পেয়ে চোখ মুছে ফেললো। তাই সারার বাবা সারাকে জিজ্ঞেস করলো, কি রে মা, তুই এভাবে চিৎকার করলি কেন? আর তুই কাঁদছিস যে? কিছু না বাবা, এমনি। মিথ্যে বলছিস কেন আমাকে? কি হয়েছে সেটা বল। না বাবা, তেমন কিছু না, তুমি যাও। সারার বাবা সারার কথা শুনে চলে যেতে গেলেই সারার হাতে একটা কাগজ দেখতে পেল। সারার বাবা কাগজ দেখে বলল, তোর হাতে ওটা কি মা? সারা যে এতক্ষণ ধরে কাগজটি হাতে ধরে রেখেছে তা খেয়ালই নেই। সারা তার বাবার কথা শোনা মাত্র কাগজটি লুকাতে গেলে তার বাবা তা দেখে সারার হাত থেকে নিয়ে নিল। খুলে দেখলো কারো লেখা চিঠি। চিঠি পড়ে সারার বাবার চোখ দিয়েও পানি ঝরতে লাগলো। সারার বাবা চিঠি পড়ে বুঝতে পেরেছে সারা রাজীবকে কতটা অবহেলা করেছিল। তাই সারার বাবা সারার দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে বলল, তুই কেন করলি মা এটা? বল তো আমাকে। সারা মাথা নিচু করে কেঁদে কেঁদে বলল, বাবা, আমি বুঝতে পারিনি এসব। আর আমি তো এখন ওনাকে ভালোবাসতে শুরু করেছি। জানিস তুই ছেলেটা কত ভালো ছিল, আর তুই ছেলেটার সাথে কিভাবে এসব করলি বল। বাবা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর রাজীবকে আমার কাছে ফিরিয়ে দাও। রাজীব কোথায় আছে আমি কিছু জানি না। তোর কারণে যেহেতু রাজীব বাড়ি ছেড়ে চলে গেছে, তাই তুই খুঁজে বের কর। সারা বুঝতে পেরেছে তার বাবা তার উপর রেগে গেছে। তাই তার বাবা রাগ করে রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে সারা কান্না করতে করতে ঘুমিয়ে গেল। অন্যদিকে পরদিন সকালে রাজীব ঘুম থেকে উঠে দেখলো প্রায় 8টা বেজে গেছে। তাই রাজীব তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে গেল। রাজীবের বন্ধু ইমন রাজীবের জন্য একটা চাকরি দেখছে, তাই আজকে তার সেখানে ইন্টারভিউ দিতে হবে। রাজীব ফ্রেশ হওয়া শেষে রেডি হয়ে বাইরে থেকে নাস্তা করে ইমনের দেওয়া ঠিকানায় চলে গেল। রাজীব অফিসে এসে সোজা ম্যানেজারের সাথে দেখা করতে চলে গেল। রাজীব রুমের সামনে এসে ম্যানেজারকে ডাক দিল। ম্যানেজার ভেতরে আসতে বলে সিটে বসতে বলল। এখন রাজীব ম্যানেজারকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আমি একটা চাকরির ইন্টারভিউর জন্য এসেছি। ইমন আমাকে আপনার কাছে যেতে বলেছিল। ও আচ্ছা, তুমি তাহলে ইমনের বন্ধু রাজীব? জি, আমি রাজীব, ইমনের বন্ধু। আচ্ছা, তোমার কাগজপত্রগুলো দাও আমাকে। ম্যানেজার কাগজপত্র দেখছিল। তখন রাজীব ম্যানেজারকে বলল, আঙ্কেল, আমার চাকরিটা হয়ে যাবে তো? আরে চাকরি হবে কি তোমার? চাকরি আগেই হয়ে গেছে। এখন তুমি আগামীকাল থেকে অফিসে আসবে। কি, আমার চাকরি হয়ে গেছে? তোমার সম্পর্কে ইমনের কাছে শুনেছি, তাই ভালো ছেলে বলে চাকরি দিয়ে দিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। রাজীব ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে তার বাসায় চলে আসলো। বাসায় এসে রাজীব তার বন্ধু ইমনকে কল দিয়ে চাকরির কথা জানিয়ে দিল। তার বন্ধু অনেক খুশি। রাজীব এখন ঠিক মতো অফিসে যায়, বেশ ভালোভাবে কাটছে তার জীবন। এখন রাজীব ভার্সিটিতেও যায়, শুধু পরীক্ষার সময় অফিস থেকে ছুটি নিয়ে পরীক্ষা দেয়। কিন্তু অন্যদিকে স্যার রাজীবের চিন্তা এখন আর ঠিক মতো খায় না, ঘুমায় না, তাই তার চেহারা আগের মতো নেই সেই সৌন্দর্য। এই নিয়ে তার বাবা অনেক চিন্তিত। এভাবে
আস্তে আস্তে 4টা বছর কেটে গেল। এই 4 বছরে প্রায় অনেক কিছু বদলে গেছে। রাজীব এখন একটা কোম্পানির এমডি। এখন তার গাড়ি বাড়ি সব আছে। তবে এই গাড়ি বাড়ির মাঝেও রাজীব তার পরিবারের কথা, সারার কথা মনে করে, কিন্তু তার করার কিছুই নেই যে তাদের কাছে ফিরে যাবে। অন্যদিকে সারা পড়াশোনা শেষ করে এখন তার বাবার অফিসে কাজ করে। এখন সে অফিসের বস, কারণ তার বাবা খুব অসুস্থ, তাই তার বাবা তাকে অফিসের দায়িত্ব দিয়েছে। সারা এখনো রাজীবের জন্য প্রতি রাতে কান্না করে। একদিন রাতে সারা বিছানায় শুয়ে আছে, এমন সময় সারা তার মোবাইল বের করে রাজীবের ছবির দিকে তাকিয়ে মনে মনে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, এই পাগল, তুমি কোথায় হারিয়ে গেলে আমাকে ছেড়ে? তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে কেন আমার কাছে ফিরে আসছো না? আমার বিশ্বাস একদিন তুমি ঠিকই আমার কাছে ফিরে আসবে। এসব কথা ভাবতে ভাবতে সারা বালিশের মুখ গুজে কাঁদতে লাগলো। তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল সারা। অন্যদিকে রাজীব বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে, আর হঠাৎ সারার কথা মনে পড়ে মনে মনে বলতে লাগলো, আচ্ছা, সারা কি এখন অন্য কারো হয়ে গেছে, নাকি আমার অপেক্ষায় বসে আছে? যাই হোক, আমার ভালোবাসার মানুষ যদি অন্যের কাছে সুখে থাকে তাহলে আর সমস্যা নাই। রাজীব ভাবছিল, হঠাৎ মোবাইলে একটা কলের শব্দে তার ভাবনার সমাপ্তি হলো। রাজীব মোবাইলের দিকে তাকিয়ে দেখলো তার বন্ধু আরই ফোন করেছে। রাজীবের এখন 2টা মোবাইল, তাই পুরনো সিমটাও সবসময় চালু থাকে। সেটা দিয়ে বন্ধুদের সাথে আর তার মায়ের সাথে কথা বলে, কিন্তু তার বাবা কথা বলে না। রাজীব কোনো কিছু না ভেবে আরিফের কল ধরে বলল, কিরে বন্ধু, কেমন আছিস তুই? আমার কথা বাদ দে, খুবই সিরিয়াস কথা বলার জন্য ফোন দিয়েছি। আচ্ছা ঠিক আছে, বল কি কথা। বন্ধু, তোর বাবা খুব অসুস্থ, টাকার খুব দরকার, প্লিজ তুই বাড়ি আয় তাড়াতাড়ি। রাজীব তার বাবার অসুস্থতার কথা শুনে বলল, কি বলছিস তুই? বাবার আবার কি হলো? ডাক্তার বলেছে অতিরিক্ত টেনশনের কারণে এই অবস্থা হয়েছে, এখন অপারেশন করানো লাগবে। রাজীব তার বাবার অপারেশনের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, শোন, কালকে সকালে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, ঠিক আছে? বাবার কিচ্ছু হবে না। রাজীব বাড়ি আসবে শুনে আরিফ খুশি হয়ে বলল, সত্যি বলছিস? তুই আসবি? তাহলে কতদিন পরে তোরে দেখবো। আসবো। তাহলে এখন রাখি, সবকিছু গুছিয়ে নিতে হবে। রাজীব তার বন্ধুর সাথে কথা বলে মোবাইল রেখে দিল। তারপর রাজীব একটা ব্যাগে তার কিছু জামা কাপড় গুছিয়ে নিল। তারপর সকাল সকাল উঠতে হবে বলে রাত না জেগে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে ঘুম থেকে উঠে রাজীব ফ্রেশ হয়ে নাস্তা করলো। রাজীব গতকাল রাতে তার ড্রাইভারকে তার বাড়িতে আসার কথা বলে দিয়েছে, তাই রাজীব রেডি হতে হতে ড্রাইভারও হাজির হয়ে গেল। রাজীব ড্রাইভারকে নাস্তা করতে বললো, কিন্তু ড্রাইভার নাস্তা করে আসছে বলে আর করবে না। তাই রাজীব সবকিছু গুছিয়ে গাড়িতে উঠালো। ড্রাইভার ও রাজীব গাড়িতে উঠলো। গাড়িতে ওঠার পর হঠাৎ রাজীবের মনে হলো তার পরিবারের মানুষের জন্য কিছু কেনা হয়নি। তাই রাজীব একটা মার্কেটে এসে গাড়ি থামাতে বলল। রাজীব গাড়ি থেকে নেমে মার্কেটের ভেতরে চলে গেল। তারপর বাবা মা ভাই ভাবি বোনের জন্য জামা কাপড় কিনলো এবং সবশেষে তার ভাতিজির জন্য কিছু খেলনা আর চকলেট কিনলো। তারপর রাজীব আবার গাড়িতে এসে বসলো। গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। এখনো ঢাকা যেতে অনেক পথ বাকি আছে, তাই রাজীব ও তার ড্রাইভার একটা রেস্টুরেন্টে গাড়ি থামিয়ে দুপুরের খাবার খেয়ে নিল। খাবার খেয়ে তারা আবার গাড়িতে বসলো। রাজীব তার বাড়ির কাছাকাছি এসে তার বন্ধু আরিফকে ফোন দিল। সাথে সাথে আরিফ ফোন ধরে বলল, কিরে বন্ধু, কত দূর তুই আইছিস? এই তো 10 মিনিট, তুই আমাদের বাড়িতে আয় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আসছি। এই শোন, একটা কথা। বল, কি কথা? তাড়াতাড়ি। আমি যে বাড়ি আসতেছি এটা বাড়ির কারো জানানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, বলবো না। কথাটি বলে রাজীব ফোন রেখে দিল। অবশেষে রাজীবের গাড়ি তার বাড়ির সামনে এসে থামলো। আস্তে আস্তে পুরো বিকেল হয়ে গেছে। রাজীব তার বাড়ির সামনে দাঁড়িয়ে দেখলো বাড়িটা অনেক পরিবর্তন হয়ে গেছে কয়েক বছরে। রাজীব গাড়ি থেকে নেমে তাদের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। রাজীবের কেমন যেন লাগছে আজ, কারণ কতগুলো বছর পর আবার নিজ বাড়িতে পা রাখবে সে। তারপরে রাজীব কাঁপা কাঁপা হাতে বুকে সাহস নিয়ে দরজায় বেল দিল। ভেতরে রাজীবের ভাবি ও মা সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ দরজায় কারো আওয়াজ পেয়ে রাজীবের ভাবি তার মাকে বলল, আম্মু, এই সময় আবার কি আসলো? কি জানি, দেখো কে আসছে। রাজীবের ভাবি দরজা খুলতে গেল। এদিকে রাজীব মাথা নিচু করে দাঁড়িয়েছিল। হঠাৎ কারো দরজা খোলার আওয়াজ পেয়ে সামনে তাকালো। রাজীব তার ভাবিকে দেখে চুপ করে দাঁড়িয়ে রইল। রাজীবের ভাবিও রাজীবকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ কোনো কথা বলছে না দেখে রাজীবের মা এগিয়ে আসলো। রাজীবকে দেখে রাজীবের মায়ের দম যায় যায় অবস্থা। সাথে সাথে তিনি কেঁদে দিলেন। তারপর দৌড়ে এসে রাজীবকে জড়িয়ে ধরলেন। রাজীবও তার মাকে পরম মমতায় জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর রাজীব তার মাকে ছাড়িয়ে বলল, কেমন আছো তোমরা মা? তোকে না দেখে আমরা কিভাবে ভালো থাকি বল? আমার চিন্তা বাদ দাও, এখন ভিতরে আসতে দাও। ঠিক আছে, ভিতরে আয়। রাজীব তার মায়ের হাত ধরে ভেতরে ঢুকলো। কিছুক্ষণ পর ড্রাইভার সব ব্যাগ লাগেজ ভেতরে নিয়ে আসলো। এদিকে রাজীবের ভাবি রাজীবের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে আর আগের কথাগুলো মনে করে তার খুব খারাপ লাগছে। এদিকে রাজীবের মা রাজীবকে তার বাবার রুমে নিয়ে আসলো। রাজীব দেখলো তার বাবা এতক্ষণে জেগে আছে।
রাজীবের বাবা রাজীবের দিকে ছলছল চোখে তাকিয়ে কেঁদে দিল। রাজীব এসে তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কিছুক্ষণ পর রাজীবের বাবা রাজীবকে বলল, আমাদের কথা কি তোর মনে পড়ে না? মনে তো পড়েছিল, কিন্তু আসা যে সম্ভব ছিল না। হঠাৎ রাজীব এই কথা বলাতেই রাজীবের মা বাবা একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল। সাথে তার ভাবিও বুঝতে পারলো রাজীব কি বোঝাচ্ছে। কিছুক্ষণ পর রাজীবের মা রাজীবকে বলল, ওসব কথা ভুলে যা বাবা। মা, ভুলে গেছি ওসব কথা। আচ্ছা বাবা, এখন কি ফ্রেশ হয়ে খেতে আয়। না মা, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি ড্রাইভারকে খেতে দাও। বাইরে থেকে কে এসেছিস মানে? ঠিকই শুনছো, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। রাজীব বাইরে থেকে খেয়ে এসেছে শুনে তার মা ও ভাবি কেমন যেন মন খারাপ করে ফেললো। কিছুক্ষণ পর রাজীব তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, আমার বোনটাকে দেখছি না কেন? তোর বোন তো ওর এক বান্ধবীর বাসায় চলে গেছে, আসবে একটু পরই। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। কথাটি বলে রাজীব তার রুমে চলে গেল। তারপর ফ্রেশ হতে বাথরুমে গেল। ফ্রেশ হয়ে রাজীব বাইরে এসে দেখলো তার বন্ধু আরিফ বিছানায় বসে রয়েছে। আরিফকে দেখে রাজীব জড়িয়ে ধরলো। এদিকে আরিফও রাজীবকে জড়িয়ে ধরে বলল, কতদিন তোরে দেখি না, কেমন আছিস তুই? ভালো আছি, তোর কি অবস্থা? আমিও ভালো আছি। এভাবে রাজীব আরিফের সাথে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর রাজীবের রুমে ড্রাইভার আসলো। ড্রাইভারকে রাজীব একটা ঠিকানা দিয়ে সেখানে চলে যেতে বললো। রাজীব ড্রাইভারের থাকার ব্যবস্থা করেছে হোটেলে। তারপর ড্রাইভার চলে যাওয়ার সময় রাজীব তার হাতে কিছু টাকা ধরিয়ে দিল। কিছুক্ষণ পর আরিফও চলে গেল। তারপর রাজীব দিল এক ঘুমে পুরো রাত 9টা বেজে গেছে। রাজীব ঘুমের মধ্যে দেখলো কে যেন তার হাত ধরে টানছে। রাজীব ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো 2-3 বছরের একটা পিচ্চি মেয়ে। রাজীবের বুঝতে আর বাকি রইল না এটা তার ভাতিজি। এতক্ষণে ঘুম ছিল সে, তাই তার ভাতিজিকে দেখতে পায়নি। রাজীব তার ভাতিজিকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি আম্মু? পিচ্চি মেয়েটি তার নাম বলল নুসরাত। নাম শুনে রাজীব গাল টিপে বলল, মাশাআল্লাহ, তোমার নাম তো খুব সুন্দর। বাবাই রেখেছে আমার নাম। ও তাই? আচ্ছা, তোমার জন্য অনেক কিছু আনছি, দাঁড়াও দেখাচ্ছি। রাজীব নুসরাতের জন্য আনা অনেক কিছু বের করলো। তারপর তার পরিবারের জন্য জিনিসপত্রগুলো নিয়ে বের হতে দেখলো টেবিলে তার ভাই খাবার খাচ্ছে। রাজীবকে দেখে তার ভাই চুপ করে রইল। রাজীবও বেশিক্ষণ না থেকে তার মায়ের রুমে চলে গেল। সেখানে গিয়ে সবার জন্য আনা জিনিসপত্রগুলো দিয়ে দিল। তারপর রাজীব তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, আমার বোনটা এসেছে? হ্যাঁ এসেছে তো, ওর রুমে দেখ। এরপর রাজীব তার বোনের রুমে চলে গেল, কিন্তু রুমে দেখতে পেল না। তারপর বারান্দায় গিয়ে দেখলো সেখানে দাঁড়িয়ে রয়েছে। রাজীব পেছন দিক থেকে তার বোনের চোখ চেপে ধরলো। তার বোন নাদিয়া ছাড় বলে উঠলো, আই আপনি কে, আমার চোখ চেপে ধরছেন? বলো দেখি আমি কে? রাজীবের কণ্ঠ শুনে তার বোন নাদিয়া বুঝে ফেললো তার ভাই রাজীব। তাই চোখ থেকে হাত সরিয়ে দেখলো তার ভাইয়া। রাজীবকে দেখে তার বোন জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর কিছুক্ষণ কথা বলা শেষে আবার রুমে গেল রাজীব। তারপর রেডি হয়ে বাইরে চলে গেল। একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিল। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি চলে আসলো। রাজীব বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরির পর তাদের বাড়িতে চলে আসলো। বাড়িতে আসতে তার মা তাকে জিজ্ঞেস করলো, কিরে বাবা, তুই কোথায় চলে গিয়েছিস? এই তো মা, বাহিরে একটু ঘোরাঘুরি করে আসলাম। আচ্ছা ঠিক আছে, এখন খেতে আয়। না মা, তোমরা খাও, আমি বাহিরে থেকে খেয়ে এসেছি। রাজীবের ভাই ভাবি বোন টেবিলে বসে খাচ্ছিল। এমন সময় রাজীবের এমন কথায় সবাই তার দিকে তাকালো। সবাই বুঝতে পেরেছে রাজীব কেন এমন কথা বলেছে। এদিকে রাজীব তার মাকে চুপ থাকা দেখে বলল, আচ্ছা মা, বাবার অপারেশন কবে হবে? ডাক্তার আগামী পরশুদিন ডেট দিয়েছে অপারেশনের। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এখন ঘুমাতে যাই। রাজীব তার রুমে চলে গেল। এদিকে রাজীবের এমন ব্যবহারে সত্যি অনেক কষ্ট পেল তারা। রাজীবের ভাইও কষ্টে চোখ দিয়ে হালকা পানি ঝরাতে লাগলো। সেটা স্পষ্ট সবাই দেখতে পেয়েছে। এদিকে রাজীব তার রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। এভাবে 2 দিন চলে গেল। আজকে রাজীবের বাবার অপারেশন। সবাই অপারেশন থিয়েটারে বাইরে অপেক্ষা করছে, শুধু রাজীবের ভাবি ও মা বাদে। অপারেশনের প্রায় সব টাকা রাজীব দিয়েছে, কারণ এত টাকা দেওয়ার মতো রাজীবের ভাইয়ের সামর্থ্য ছিল না। আর একদিন চলে গেল। অপারেশন বেশ ভালোভাবেই হলো। তাদের বাবাকে ক্যাবিনে নেওয়া হয়েছে। এর মধ্যে রাজীবের ভাবি মা কয়েকবার দেখতে এসেছিল। আজকে রাজীবের বাবাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেবে। সবাই ক্যাবিনে বসা ছিল। এমন সময় রাজীবের বাবা রাজীবকে উদ্দেশ্য করে বললেন, বাবা তুই বাড়িতে থাকবি নাকি চলে যাবি? হ্যাঁ বাবা, আমি আগামীকালই চলে যাব, অনেক কাজ আছে। কেন, তুই বাড়িতেই থাক, যাওয়া কি দরকার? না বাবা, সেটা সম্ভব না। রাজীবের কথাই সবাই চুপ করে রয়েছে। হঠাৎ একজন নার্স কেবিনে ঢুকে বলল, আপনারা আপনাদের রুগীকে নিয়ে যেতে পারেন, এখন সমস্যা নাই। কথাটি বলে নার্স চলে গেল। তারপর তাদের বাবাকে নিয়ে তারা বাড়ি ফিরে আসলো। পরদিন সকালে রাজীব আবার চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্য রেডি হলো। যাওয়ার সময় রাজীব তার মা বাবা আর বোনকে জড়িয়ে অনেকক্ষণ ছিল। তবে অন্যদিকে রাজীবের ভাই ভাবি শুধু দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু কিছু বলার সাহস পেল না। রাজীব সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠলো। গাড়িতে বসলো রাজীব।
এমন সময় তার ভাতিজি তার কাছে দৌড়ে আসলো, অনেক কান্না করছে পিছিয়ে মেয়েটা। তাই রাজীব তার ভাতিজের হাতে 2000 টাকার নোট দিল। রাজীব ড্রাইভারকে বলল গাড়ি চালাতে। চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তাই রাজীব বাসায় পৌঁছে বুয়ার রান্না করা খাবার খাওয়া শেষে ঘুমিয়ে পড়লো, কারণ পরদিন থেকে আবার অফিসে বসতে হবে তার। সকালে ঘুম থেকে উঠে রাজীব নাস্তা করে অফিসে চলে আসলো। এভাবেই রাজীবের দিনকাল ভালোই কাটছিল। মানুষের দুঃখের পর সুখ আসে, রাজীবের বেলাও সেই সুখটা এসেছে। তো একদিন রাজীব তার কোম্পানির কাজের চুক্তির জন্য অন্য চট্টগ্রামের এক কোম্পানির সাথে মিটিংয়ে বসবে। তাই সে সিদ্ধান্ত নিল আগামী সপ্তাহে মিটিংয়ে বসবে। আস্তে আস্তে 7টা দিন চলে গেল। আজকে তারা মিটিংয়ে যাবে, তাই সবাই কোম্পানির বড় একটা গাড়িতে উঠে বসলো। রাজীব জানে তারা কোন এলাকায় যাচ্ছে, তাই তার মধ্যে কেমন যেন অনুভব হচ্ছে। দীর্ঘ 2 ঘন্টা পর রাজীবদের গাড়ি একটা হোটেলের সামনে এসে থামলো। সবাই গাড়ি থেকে নেমে যার যার রুমে চলে আসলো। রাজীবও তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। কিছুক্ষণ পর রাজীবের রুমের দরজায় কে যেন নক করলো। রাজীব খুলে দেখলো হোটেল বয় খাবার নিয়ে এসেছে। রাজীব খাবারগুলো নিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর রুমে বসে খাওয়া শেষ করলো। তারপর দিল এক ঘুম। পুরো বিকেল হয়ে গেল এক ঘুমে। তারপর ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে আসলো। পরদিন সকাল 10টায় রাজীব তার সঙ্গীদের নিয়ে একটা অফিসে আসলো মিটিং এর জন্য। অন্য সব কোম্পানির লোকজন সেখানে উপস্থিত ছিল। রাজীব তার সিটে বসে সবার সাথে হ্যান্ডশেক করতে লাগলো। এমন সময় রাজীবের হাত চলে গেল একটা মেয়ের কাছে। দুজনেই দুজনের দিকে তাকালো। একজন আরেকজনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, মেয়েটা সারা। সারার চোখ দিয়ে হালকা পানি ঝরছে, তবে সেটা কাউকে বুঝতে দিল না। দুজন দুজনের দিকে তাকিয়ে সিটে বসে পড়লো। এদিকে রাজীবও সারাকে দেখে মনে মনে একটু খুশি হলেও আগে সেই কথাগুলো মনে পড়তে রাগ আরো বেড়ে গেল। মিটিং শুরু হলো। তারপর 1 ঘন্টা মিটিং শেষ হওয়ার পর রাজীব ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সেখানে কেউ ছিল না। হঠাৎ কে যেন রাজীবের পেছন থেকে জড়িয়ে ধরলো। রাজীব ছাড়িয়ে দেখলো মেয়েটা আর কেউ না, সারা। সারাকে দেখে রাজীবের রাগ মাথায় চড়ে বসলো। এই মেয়ে, কে তুমি? এইভাবে অন্যের স্বামীকে জড়িয়ে ধরো, লজ্জা করে না? অন্যের স্বামীকে জড়িয়ে ধরার কথা শুনে সারা অবাক হয়ে বলল, অন্যের স্বামীকে মানে? তুমি বিয়ে করে ফেলেছো? তো কি করব, বয়স হয়েছে তাই করেছি বিয়ে। প্লিজ মজা করো না, তুমি না আমায় ভালোবাসতে। সারা কাঁদতে কাঁদতে রাজীবকে জড়িয়ে ধরলো। এতে রাজীব ক্ষিপ্ত হয়ে সারাকে জোরে একটা থাপ্পড় দিল। সারা অবাক হয়ে রাজীবের দিকে তাকিয়ে রইল যে রাজীব তাকে ভয় পেত, সে আজকে তাকে থাপ্পড় মারলো। এদিকে সারা কাঁদো কাঁদো গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সামনে থেকে চলে যাচ্ছি, আর কখনো আসবো না তোমার সামনে। কথাটি বলেই সারা হন হন করে অফিস থেকে বের হয়ে রাস্তায় চলে আসলো। রাজীবও সারার পিছে পিছে আসতে লাগলো যে সারা কোথায় যাচ্ছে। এদিকে সারা রাস্তায় এসে কাঁদতে কাঁদতে অন্য মনস্ক হয়ে হাঁটতে লাগলো। একসময় সারা রাস্তার মাঝখানে চলে আসলো, আর তখনই একটা গাড়ি এসে সারাকে ধাক্কা মেরে চলে গেল। সাথে সাথে সারা রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়লো। আশেপাশে মানুষ জড়ো হয়ে গেছে। এদিকে রাজীবও সারাকে খুঁজতে খুঁজতে আর দেখতে না পেয়ে এদিকে তাকিয়ে দেখলো অনেক মানুষ জড়ো হয়ে আছে। রাজীব বিষয়টি বোঝার জন্য এগিয়ে আসলো। তারপর এসে দেখলো একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। রাজীব খেয়াল করলো মেয়েটার জামাটা সারার মতো। তাই রাজীব মুখ তুলে তাকাতে গিয়ে দেখলো মেয়েটা সারাই। সারাকে দেখে রাজীব স্তব্ধ হয়ে গেল। সাথে সাথে রাজীব চিৎকার দিয়ে উঠলো। তারপর আর কিছু না ভেবে সারাকে নিয়ে হাসপাতালে গেল। এদিকে সারার বাবা সারার অ্যাক্সিডেন্টের কথা শুনে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলো। এদিকে রাজীব হাসপাতালে সিটে বসে অপেক্ষা করছিল সারার জন্য। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে তাকিয়ে দেখলো সারার বাবা, মানে তার আঙ্কেল। তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, রাজীব বাবা, এতদিন কোথায় ছিলে তুমি? রাজীব কিছুক্ষণ চুপ থেকে বলল, ছিলাম কোনো এক না জানা শহরে। কিভাবে ভুলে থাকতে পারলে আমাদের? পরিস্থিতির কারণে অনেক কিছু ভুলে থাকতে হয় আঙ্কেল। আচ্ছা, এসব বাদ দাও। আমার মেয়েটা কেমন আছে? ভিতরে অপারেশন চলছে আঙ্কেল, এখনো কিছু জানা যায়নি। বাবা, আমার মেয়েটা ছাড়া আমার কেউ নাই। ওর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। আঙ্কেল প্লিজ ধৈর্য ধরুন আর আল্লাহর কাছে দোয়া করুন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। রাজীব তার আঙ্কেলকে নিয়ে সারাদিন বসেছিল সারার জ্ঞান ফেরার অপেক্ষায়। অবশেষে রাত 10টায় সারার জ্ঞান ফিরল। একজন নার্স সেটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে রাজীব তার আঙ্কেলকে ডাকলো। সারার জ্ঞান এসেছে শুনে তার বাবা তার কাছে দৌড়ে গেল। রাজীব বাইরে দাঁড়িয়েছিল। এদিকে সারার বাবা সারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এখন কেমন আছিস মা তুই? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তোর এরকম অবস্থায় কিভাবে ভালো থাকি বল? আচ্ছা, ওসব বাদ দেই, এখন তোর জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। সারপ্রাইজের কথা শুনে সারা জানার আগ্রহ নিয়ে বলল, কি সারপ্রাইজ বাবা? তাড়াতাড়ি বলো, একটু ওয়েট কর, আমি বাইরে থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। তারপর সারার বাবা সারার ক্যাবিন থেকে বের হয়ে গেল।
কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ সারা তার ক্যাবিনে কারো প্রবেশ করার আওয়াজ শুনে ঘুরে তাকিয়ে দেখলো রাজীব ভেতরে আসছে। সারা রাজীবকে দেখে খুশি হলো, আবার রাগও করলো। তাই রাগ করে মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখলো। এদিকে রাজীব আস্তে আস্তে সারার কাছে এসে সারার মাথার কাছে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছো কেন? সারা মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেই বলল, আপনি এখানে কেন এসেছেন? কেন? আমি মরে গেছি কিনা তা দেখতে? আমি আমার বউকে দেখতে এসেছি। দেখুন, আমি মজা করার মুডে নাই, আপনি এখান থেকে চলে যান। আচ্ছা ঠিক আছে, চলে যাব, কিন্তু তুমি এভাবে কাঁদছো কেন? আমার কাঁদতে ইচ্ছে করতেছে, তাই কাঁদছি। রাজীব সারার কথা শুনে হাসতে হাসতে বলল, এটা আবার কেমন কথা? প্লিজ আপনি এখান থেকে চলে যান তো। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি, আর কখনো তোমার সামনে আসবো না। কথাটি বলে রাজীব ঘুরতেই সারা রাজীবের হাত ধরে টান দিতেই রাজীব সারার বুকের উপর পড়ে গেল। তাদের দুজনের মধ্যে কিছু সময়ের জন্য চোখাচোখি হলো। এদিকে সারা রাজীবের গালে একটা আস্তে করে থাপ্পড় দিয়ে বলল, এই শয়তান, এতদিন আমাকে ছেড়ে থাকছিস, আবার কোথায় যেতে যাস? তুমি তো বললে চলে যেতে, তাই চলে যাচ্ছিলাম। আমি তো রাগের মাথায় বলেছিলাম, সরি বাবু। হপ, আমি বাবু না, এতদিনে 2 বাচ্চার বাপ হতে পারতাম। যা ফাজিল, এসব কি বলো? আমার বুঝি লজ্জা করে না? বাচ্চা, এখন কাছে আসো, কিস করব। এই না, এখানে কত মানুষ দেখে ফেলবে। আরে দূর, ওসব কথা বাদ দাও, এখন কাছে আসো। কথাটি বলে রাজীব সারা ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। সারাও রেসপন্স দিতে লাগলো। হঠাৎ দরজায় কারো কাশির আওয়াজ পেয়ে দুজনে সরে গেল। তারপর দরজার দিকে তাকিয়ে দেখলো সারার বাবা আর একজন নার্স দাঁড়িয়ে আছে। সারার বাবা ও নার্স ভেতরে ঢুকলো। নার্স কিছুক্ষণ সারার চেক আপ করলো, তারপর বড় একটা কাগজে ওষুধের প্রেসক্রিপশন লিখে দিল। 2 দিন পর আজকে সারাকে বাসায় আনা হয়েছে। রাজীব সারা দিনই সারার সেবায় ব্যস্ত ছিল। সারা এখন সম্পূর্ণ সুস্থ। একদিন রাজীব, সারা ও তার বাবা মিলে টেবিলে বসে খাবার খাচ্ছিল। এমন সময় সারার বাবা বলল, সারা তো এখন সুস্থ, তাই ভাবছি তোমাদের বিয়েটা আবার ঠিকঠাক মতো দিব, আর সেটা রাজীবদের বাড়িতে গিয়ে। এরকম কথায় সারা ও রাজীব দুজনই তাকালো। সারার মুখ দেখে মনে হচ্ছে সারা অনেক খুশি। এদিকে রাজীব সারার বাবার কথা শুনে বলল, আঙ্কেল, এখন ঝামেলার কি দরকার? কয়েকদিন পরে করতেন এসব। না না, আমি কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে। অবশেষে রাজীবও রাজি হলো। 2 দিন বাড়িতে বসে তারা কাটিয়ে দিল। আজকে সবাই রাজীবদের বাড়ি যাবে, আর সেটা তাদের গাড়িতে করে। সবকিছু গুছিয়ে তারা গাড়িতে উঠলো। গাড়ির মধ্যে সারা অনেক দুষ্টুমি করেছে রাজীবের সাথে। রাজীবদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। সবাই গাড়ি থেকে নামলো। রাজীব দরজার কাছে এসে বেল দিল। বেল দেওয়া মাত্র রাজীবের মা দরজা খুললো। রাজীবের মা রাজীবের সাথে 2 জন মানুষ দেখে বেশ অবাক হয়েছেন। আর তখনই সারা রাজীবের মাকে আম্মু বলে জড়িয়ে দিল। সারা তাকে আম্মু বলাতে অবাক হয়ে বললেন, তুমি আমাকে আম্মু বলছো, কিন্তু কে তুমি? আমি তোমার ছেলের বউ, মানে তোমার বউমা। কি? রাজীব বিয়ে করে ফেলেছে? কিন্তু আমাদের তো কিছু বলেনি। আম্মু, তোমার ছেলে বিয়ে করেছে ঠিকই, কিন্তু তোমার কাছে আসতে দিত না। এদিকে রাজীবের আম্মু এতক্ষণে বুঝতে পেরেছেন রাজীব বিয়ে করে ফেলেছে। তাই রাজীবকে তিনি বললেন, কি রে বাবা, তুই বিয়ে করেছিস আমাদের না জানিয়ে? না মানে, আম্মু কিভাবে কি হলো নিজে জানি না। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে। আসো বৌমা, ভিতরে আসো। আর ব্যান সাহেব, আপনিও। কথাগুলো রাজীবের মা সারাও তার বাবার উদ্দেশ্যে বলল। তারা সবাই ভেতরে আসলো। এতক্ষণে ঘরের সব মানুষ রাজীবদের কাছে চলে আসলো। রাজীবের ভাই আর মেয়ে, মানে তার ভাতিজি, দৌড়ে তার কোলে উঠে গেল। রাজীবের আম্মু সবাইকে রাজীবের বাবার রুমে নিয়ে গেলেন। তিনি সারাও তার বাবাকে তার সাথে পরিচয় করিয়ে দিলেন। রাজীবের বাবা সারাকে দেখে বললেন, তুমি তাহলে আমার বৌমা? জি বাবা, আমি তোমার ছেলের বউ, মানে তোমার বৌমা। বাহ, আমার বৌমা তো খুব লক্ষ্মী। সারাকে লক্ষ্মী বলাতে এদিকে রাজীব মনে মনে বলল, কি এই মেয়ে লক্ষ্মী? বাবা, এই মেয়ে তোমার ছেলের জীবনটা তেনা তেনা করে ছাড়বে। ভাবনা থেকে ফিরে এসে রাজীব তার মাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, অনেক কথাই হয়েছে, এখন ওনাদের ফ্রেশ হওয়ার সময় দাও আর খাবার দাও। রাজীব সারার বাবাকে একটা রুম দেখিয়ে সেখানে ফ্রেশ হতে বললেন। তারপর রাজীব তার রুমে চলে আসলো। রাজীব রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে দেখলো সারা তার বিছানার উপর বসে আছে। সারাকে দেখে রাজীব বলল, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? কেন, আমি তোমার সাথে থাকবো? বিয়ে আবার হোক, তারপর থেকো। আমি এখানেই থাকবো, আর কোনো কথা নেই। আরে মানুষ কি ভাববে বলো তো? আচ্ছা ঠিক আছে, চলে গেলাম। আর হ্যাঁ, তোমাকে খেতে ডাকছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আসছি, তুমি যাও। রাজীবের কথা শুনে সারা হনহন করে চলে গেল। কিছুক্ষণ পর রাজীবও সেখান থেকে খেতে গেল। টেবিলে সবাই উপস্থিত। রাজীবের বাবা, ভাই, মা, বোন, সারার বাবা আর তার ভাবিও সারা খাবার সার্ভ করছে সবাইকে।
তারাও রাজীবের মায়ের জোড়াজুড়িতে খেতে বসলো। হঠাৎ খাওয়ার মাঝে সারার বাবা সবার উদ্দেশ্যে বলে উঠলো, আসলে আমি যে কারণে আমার মেয়েকে এখানে নিয়ে আসছি, কারণটা হলো রাজীব ও সারার বিয়েটা আবার দেওয়া হবে ঠিক মতো। সবাই সারার বাবার অনেক কথা শোনার পর রাজি হলো। তাদের বিয়ে আগামীকাল ঠিক করা হয়েছে। এদিকে সবাই খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। আবার বিয়ে হওয়াতে সারা ও রাজীব দুজনেই খুব খুশি। তাই রাজীব পেছনে বসে বসে মনে মনে বলল, আগের বার তো কিছুই করতে পারি নাই, এইবার দেখাবো মজা। কথাটি বলে রাজীব মুচকি মুচকি হাসতে লাগলো। তারপর কিছুক্ষণ মোবাইল টিপে শুয়ে পড়লো। আগামীকাল বিয়ে, তাই কত কাজ আছে, তাই না? কোনো মতে রাতটা পার হয়ে গেল। আজকে রাতে রাজীব ও সারার বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না, তাই ছোটখাটো ভাবেই বিয়ের কাজ শেষ করবে। বিকালবেলা রাজীব সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ তার বাবা তার কাছে এসে বলল, আজ তো তোর বিয়ে, তাই ঘরের সজ্জার জন্য কিছু ফুল কেনা লাগবে। এই নে টাকা, আর কিছু ফুল কিনে নিয়ে আয়। ফুল দিয়ে কি হবে বাবা? এত কিছু তোর বোঝা লাগবে না, এখন ফুল কিনে নিয়ে আয়। রাজীব এবার বাধ্য হয়ে ফুল কিনতে বের হলো, কিন্তু কোনো গাড়ি নিল না সাথে। তাই সে একটা সিএনজি নিয়ে ফুল কেনার দোকানে গেল। কয়েক রকমের সুন্দর সুন্দর ফুল কিনলো সে। তারপর সেগুলো নিয়ে আবার একটা সিএনজিতে উঠলো। সিএনজি চলতে শুরু করলো। হঠাৎ সিএনজিটা মাঝপথেই থেমে গেল। তাই রাজীব সিএনজি চালককে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাই, গাড়ি থামালেন কেন? ভাই, টায়ারের হাওয়া চলে গেছে, আপনি দয়া করে নেমে যান, গাড়ি আর চলবে না। বিয়ের দেরি হবে ভেবে রাজীব নেমে গেল। তারপর চালককে অর্ধেক রাস্তার ভাড়া দিয়ে হাঁটতে শুরু করলো, কারণ এই জায়গাটা একেবারে নির্জন, তেমন কোনো গাড়ি নেই। আগে এই রাস্তাতে খুব খুন হতো, সেটা মনে পড়তে রাজীব ভয় পেয়ে গেল। এবার তাড়াতাড়ি করে রাজীব হাঁটতে শুরু করলো। হঠাৎ কোথা থেকে একটা প্রাইভেট কার এসে রাজীবকে ধাক্কা মেরে চলে গেল। রাজীব ছিটকে পড়লো, ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো। লাল রক্তে যেন ফুলগুলো আরো রক্তবর্ণ ধারণ করেছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে রাজীবের। একসময় রাজীবের শ্বাস বন্ধ হয়ে আসলো। প্রায় অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যখন রাজীব আসলো না, তখন চিন্তা যেন বেড়ে গেল সবার। সবচেয়ে বেশি চিন্তা করছে সারা, কারণ এবার সে তার ভালোবাসা মানুষকে অবহেলার পর ফিরে পেয়েছে। এতক্ষণ রাজীবের মা কান্না শুরু করে দিল। হঠাৎ রাজীবের বাবার ফোনে একটা কল আসলো। কার যেন ধরার ইচ্ছে নেই, তবুও মোবাইল হাতে নিয়ে দেখলেন রাজীবের বন্ধু আরিফের কল। তারপর তিনি তাড়াতাড়ি করে কলটা ধরলেন। তখন ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে আরিফ বলল, আঙ্কেল, রাজীব অ্যাক্সিডেন্ট করেছে, ওকে হাসপাতালে নিয়ে আসতে, আপনারা তাড়াতাড়ি আসুন। রাজীবের বাবা রাজীবের দুর্ঘটনার কথা শুনে মাটিতে বসে পড়লো। তার এরকম কাণ্ডে বাড়ির সবাই তার কাছে চলে আসলো। এক এক করে বাড়ির সবাই বিষয়টা জেনে গেল। সারা সাজুগুজু করছিল। হঠাৎ রাজীবের এর ঘটনা শুনে সারা সেখানে অজ্ঞান হয়ে পড়লো। আস্তে আস্তে সবাই কান্নায় ভেঙে পড়লো। আর কান্না করবেই না কেন, সবাই যে রাজীবকে কত কষ্ট দিয়েছে। অবশেষে রাজীবের মা, বাবা, সারা ও তার বাবা আর রাজীবের ভাই হাসপাতালে থেকে রওনা হলো। আধা ঘন্টার মধ্যে তারা হাসপাতালে চলে আসলো। সারা হাসপাতালে ঢুকে রাজীবকে পাগলের মতো খুঁজতে লাগলো। রাজীবের পরিবারের সবাই আসছে শুনে আরিফ এগিয়ে আসলো। আরিফকে দেখেই সবাই একই কথা জিজ্ঞেস করছে যে রাজীব কেমন আছে, কিন্তু আরিফ কিছুই বলছে না। কিছু সময় চুপ থাকার পর আরিফ বলল, দেখেন, রাজীবের অবস্থা খুবই খারাপ, আপনারা এইভাবে ভেঙে পড়লে চলবে না, আল্লাহর কাছে আপনারা দোয়া করুন। অন্যদিকে ভেতরে রাজীবের অপারেশন চলছে। হঠাৎ একজন ডাক্তার আরেকজন ডাক্তারকে হতাশ হয়ে বললেন, আমার তো মনে হচ্ছে এই ছেলে বাঁচবে না, ওর অবস্থা খুব খারাপ। এরকম কয়েক মিনিট ধরে তারা একজন আরেকজনের সাথে পরামর্শ বিনিময় করলেন। তারা হঠাৎ খেয়াল করলেন রাজীবের নিঃশ্বাস কম আসছে। ডাক্তার দ্রুত রাজীবের বুকে চেপে নিঃশ্বাস বের করার চেষ্টা করলেন, কিন্তু ফলাফল কিছুই হলো না। চিরতরে বন্ধ হয়ে গেল রাজীবের নিঃশ্বাস। সেই নিঃশ্বাস হয়তো আর কখনো ফিরে আসতে পারবে না। অক্সিজেন মাস্কটি খুলে ফেললেন ডাক্তার। তারপর তারা দুজনে কেঁদে ফেললেন, সাথে নার্সগুলো। হঠাৎ ডাক্তার নার্সকে বললেন লাশটিকে বাইরে নিয়ে যেতে। হ্যাঁ, ঠিক ধরেছেন, মারা যাওয়ার পর মানুষের নাম হয়ে যায় লাশ। নামবিহীন এক মরদেহ, সাদা কাফনে জড়ানো লাশটি। আস্তে আস্তে লাশটিকে বাইরে নিয়ে প্রিয় মানুষগুলোর সামনে রাখা হলো। সাদা কাফনে প্রিয় মানুষটিকে দেখে সবার নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগলো। একজন আরেকজনের মুখের দিকে তাকাতে লাগলো। নার্স রাজীবের নিথর দেহটিকে প্রিয়জনের কাছে পৌঁছে দিয়ে চলে গেল। লাশের কাছে এগিয়ে আসলো সবাই। রাজীবের ভাই আস্তে আস্তে সাদা কাপড়টিকে সরাতে লাগলেন। ফর্সা থ্যাতলানো মুখটি দেখে সবার জানা হয়ে গেল প্রিয় মানুষটি আর বেঁচে নেই। সারা রাজীবের নিথর শরীরটা দেখে এক চিৎকার দিয়ে উঠলো। সাথে সাথে সারা অজ্ঞান হয়ে গেল। প্রিয় মানুষের এরকম অবস্থা দেখে সবারই কষ্ট লাগলো। সারার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাজীবের ভাইয়া সারাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। তারপর সারাকে জ্ঞান ফেরানোর জন্য কিছুক্ষণ বিশ্রামে রাখা হলো। এদিকে সবাই রাজীবের মৃত্যুতে সবার অবস্থা পাগল প্রায়। তারপর রাজীবের লাশ সকালবেলা অ্যাম্বুলেন্সে বাড়িতে আনা হলো। পুরো বাড়ি নিস্তব্ধ। এখানে দুইজন মানুষ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। তারা হলেন রাজীবের ভাই ও ভাবি, কারণ তাদের কারণে রাজীব অনেক কষ্ট পেয়েছে।
পরিশেষে তার কাছ থেকে ক্ষমা চাওয়ার সময়টুকুও তারা পেল না। একেই বলে নিয়তি। দুপুর হলে জানাজা দেওয়ার জন্য মসজিদে নিতে হবে লাশ, তাই যে যার মতো প্রিয় মানুষের মুখ দেখার জন্য ছুটে যাচ্ছে। সবার শেষে আসলো সারা। সারা রাজীবের লাশের একেবারে কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, কেন তুমি আমায় একা ছেড়ে চলে গেলে? কি দোষ করেছি আমি? এখন কাকে বাঁচাবো? প্লিজ ওঠো। কথাটি বলেই সারা আবার পাগলের মতো কাঁদতে লাগলো। সারার অবস্থা দেখে বাড়ির ভেতরে থেকে মানুষ এসে সারাকে ধরে নিয়ে গেল। দুপুর হয়ে গেল, লাশ এখন জানাজার জন্য প্রস্তুত। জানাজা শেষ, এলাকার কবরস্থানে লাশ দাফন করা হলো। চলে গেল অন্ধকার কবরে, যে কবরে একাই যেতে হয় নিজেকে। প্রিয় মানুষের মৃত্যু সবার কাছে আজ স্বপ্ন মনে হচ্ছে। লাশ দাফন শেষে সবাই বাড়ি ফিরে আসলো। পার হতে লাগলো বছর। এখন প্রায় মাঝে মাঝে সারা প্রিয় মানুষটির কবরে আসে একটুখানি শান্তির জন্য, সাথে তার জন্য রক্তবর্ণের ফুল রেখে যায়। সব শেষে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্রিয় মানুষটিকে কখনো ভুলবো যে দূরে ঠেলে দিবেন না, কারণ তাকে হারালে হয়তো আর ফিরে পাবেন না, যেমনটা এই গল্পে ঘটেছে। আর হ্যাঁ, গল্পটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।